সম্প্রতি আওয়ামী লীগের একজন নেতা, বাগেরহাটের প্রভাবশালী নেতা সাদ্দাম সাহেব, তিনার ওয়াইফ, তিনার সন্তানকে আগে হত্যা করেছেন। তারপরে তিনি গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করেছেন। তাদের লাশ জেলগেটে নেওয়া হলো সাদ্দাম সাহেবকে একবার দেখানোর জন্য। যদিও পেরোলে মুক্তি নিয়ে অনেক কথা আছে, জেল কর্তৃপক্ষ দেওয়া হয়নি, সে প্রসঙ্গে যাচ্ছি না। আসলে বিষয়টা আসলে আমাদের কাছে খুবই ব্যথিত বা কষ্টদায়ক। এমন কারোর সাথে হোক আসলে এটা আমরা আশা করি না, কিন্তু জিনিসটা এমন গিয়ে দাঁড়ালো যে আজ যে জিনিসটা আসলে আমার কাছে খারাপ লাগছে, যে জিনিসটা গতকাল ঘটেছিল সেই জিনিসটা কিন্তু আমার কাছে খারাপ লাগেনি তখন। মানে আমার বিবেক এখন নাড়া দিচ্ছে, কিন্তু তখন আমার বিবেক বিন্দুমাত্র নাড়া দেয়নি। মানে হয়তোবা এমন হতে পারে আজ এটা আমার নিজের বলে আমার খারাপ লাগছে, কাল সেটা অন্যের ছিল, এই জন্য খারাপ লাগেনি। তো এর প্রেক্ষিতে আসলে কিছু ঘটনা আমার যতটুকু মনে আছে আমি সেরকমই বললাম বা বলতেছি। 2015 সালে সাবেক ছাত্রদল নেতা নুরুজ্জামান ভাই, তো তিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করে তিনাকে ক্রসফায়ারের নির্দেশও দেওয়া হয় এরকম। তো তিনার ওয়াইফ কিন্তু তখন 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল। তিনি সেই থানার আওতাধীন যিনি ছিল কর্তব্যরত কৃষ্ণপদ রায়, তিনার পা জোর করে বলেছিল যে আর 1 মাস পরে আমার স্ত্রী সন্তান জন্মদান করবে। আমি সন্তানের কসম খেয়ে বলবো আমি আর রাজনীতি করব না, দরকার হয় রাজনীতি ছেড়ে দিব। কিন্তু তাতেও কিন্তু মন গলেনি কৃষ্ণপদ রায়ের। একজন মানুষকে মারতে হলে সর্বোচ্চ 1টি বুলেটই যথেষ্ট, কিন্তু নুরুজ্জামানকে মারতে লেগেছিল তার 18টি বুলেট। তখনও কিন্তু এই জিনিসটা এখন যেরকম আমার আপনার মনে কান্না আসে সাদ্দাম ঘটনাকে কেন্দ্র করে, নুরুজ্জামান ঘটনাকে কেন্দ্র করে, তখন কিন্তু আপনার খারাপ লাগেনি। তখন সেটা হয়তোবা আমার পক্ষে ছিল, নুরুজ্জামানের বিপক্ষে ছিল। 2018 সালের দিকে খুব সম্ভবত অফিসারের নাম আলিপুদ্দিন, SSF এর বা SSP এরকম হবে। ওনার স্বামীকে কিন্তু গুম করা হয়েছিল। তো উনি ওনার আলিপুদ্দিন ছিল ওই কর্তব্যরত অফিসার, এক ব্যক্তিকে গুম করেছিল। তো যে ব্যক্তিকে গুম করেছিল তিনার ওয়াইফ আলিপুদ্দিনের কাছে যান তাকে ছাড়িয়ে আনার জন্য। তো তার স্বামীকে হত্যা করা হবে এরকম ভয়ভীতি দেখিয়ে সেই ব্যক্তির স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে আলিপুদ্দিন। এটা নিয়ে কিন্তু তৎকালীন কিছু মিডিয়ায় আসলেও পুরোপুরি মিডিয়া কভারেজ করে নাই, হলুদ মিডিয়া তখন। তো সে মহিলা তখন রোজা অবস্থায় ছিল, সে রোজা অবস্থায় ও মহিলাকে ধর্ষণ করা হয়। মহিলা সেই তার প্রতি হওয়া অন্যায়, স্বামীর প্রতি অবিচার, এইসব কিছু সহ্য করতে না পেরে তিনি এক প্রকার ট্রমাটাইজড হয়ে যান এবং তিনি পরবর্তীতে আত্মহত্যা করেন। তো তখনও কিন্তু এই সাদ্দামের মতো বিষয়টি আমাদের কাছে খারাপ লাগেনি, আমরা এটাকে নর্মালাইজডভাবে দেখেছি। তখন আমাদের বিবেক কাজ করেনি, সাদ্দামের বেলায় আমাদের বিবেক কাজ করছে। ঝিনাইদহের একটা ঘটনা, খুব সম্ভবত 2020 সালের আগের ঘটনা হবে। সোহান নামের একটা ছেলে, আমি এটা দেখলাম গতকাল ফেসবুকের শেষে একটা স্ট্যাটাসে। তো সোহান তার ছোটো বোন মাসুমাকে নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়াইছিল, তার মা আসবে ঢাকা থেকে, তাকে রিসিভ করবে। এমত অবস্থায় তার বোন সাথে দাঁড়ানো অবস্থায় সোহানকে একটি ইজি বাইকে তুলে নিয়ে গেল
টেনে হিসড়ে 4 জন সাদা পোশাকধারী। তো পরবর্তীতে জানা যায় তারা আইন শৃঙ্খলার লোক। তো সোহানকে যেদিন নেওয়া হয়েছিল সেদিন ছিল 16 তারিখ। তো 17 তারিখ তার পরিবার থেকে তার মায়ের সংবাদ সম্মেলন করে, বিভিন্ন পত্রিকা ছাপাছাপি করে। তো তারা যখন থানায় জিডি করতে যায় তখন কিন্তু তাদেরকে থানায় জিডি অ্যাকসেপ্ট করেনি। কর্তব্যরত যারা ছিল তারা জিডি অ্যাকসেপ্ট করেনি, উল্টো আরও নানান ভয়ভীতি এভাবে দেখানো হয়েছে, তোরা তো জঙ্গি পরিবার। তো সোহানের একটা মাত্র অপরাধ ছিল, সোহান তখন শিবির করতো, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়বে একটা ছেলে। তো পরবর্তীতে এইসব ঘটনায় কিন্তু প্রশাসক খুবই নীরব ভূমিকায় ছিল। তারা কোনো অ্যাকশনও যায়নি বা কোনো কিছুতেও যায়নি। তাদেরকে যেখানে প্রশাসন সাহায্য করবে, সাহায্য না করে তাদেরকে নানা রকম হুমকি, ভয়, ভীতি দেখাইছে। তাদেরকে জিডি উদ্ধার করে মানে তুলে নেওয়ার জন্য, প্রত্যাহার করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। তো তারা কী করলো, এক পর্যায়ে স্থানীয় যে এমপি সাহেব ছিল, এমপি সাহেবের কাছে গেল। এমপি সাহেব এখানেও একটু মানে সাম্যতা দেখায়নি। তিনি বললেন, অস্বীকার করলেন ঘটনাটা। তো সোহানের পরিবার 300, তার গ্রামের বা তার ইউনিয়নের এরকম প্রায় 300টা পরিবারকে সাথে নিয়ে এমপি পরিবারের কাছে গেল, যে দরকার হয় সোহানের পুরো পরিবার আওয়ামী লীগ করবে, তার বিনিময়ে যেন সোহানকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তখন এমপি সাহেবের মন্তব্য ছিল, এইরকম আওয়ামী লীগ আমাদের দরকার নাই, এরকম আওয়ামী লীগের অভাব নেই। তো এই 16 তারিখ ছেলেটা অপহরণ হয়, 17, 18, 19 গেল। 20 তারিখে তার এলাকা থেকেও 50 কিলোমিটার দূরে কালীগঞ্জ নামক জায়গায় একটা খোলা মাঠে সোহানের লাশ পাওয়া যায়, যার লাশটা ছিল গুলিবিদ্ধ একটা লাশ। দেখতে আসলে সবারই খারাপ লাগবে। তার একটা হাত ভাঙা ছিল, তার বাম চোখটা উপড়াই ফেলছিল। তো সোহানের মায়ের আর্তনাদ ছিল এমন যে, তোরা আমার ছেলেকে হত্যা করলি, আমার ছেলের চোখটা কেন উপড়ায় নিলি? তো তখনও কিন্তু এই সোহানের ঘটনায় আমাদের কারো বিবেক একটু মাত্র নাড়া দেয়নি, যেটা এখন সাদ্দামের বেলায় বিবেক নাড়া দিয়েছে। ইলিয়াস আলীর ঘটনা তো কম বেশি সবাই জানে, 2012 সালে ইলিয়াস আলী সাহেবের সাথে কি হয়েছে। কিন্তু ইলিয়াস আলী সাহেবের সাথে ঘটনায় কে ছিল না ছিল এটা কম বেশি সবাই জানে। কিন্তু ওনার পরিবারকে, ওনার ওয়াইফকে, ওনার বাচ্চাটাকে কোলে নিয়ে, মেয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পরের দিনই বলল যে কি তোমার বাবার হত্যাকারীকে আমরা খুঁজে বের করব। তো এইসব খুনের বেলায় যখন হলো যে আপনাদের বিন্দুমাত্র বিবেকে টনক আসে না, টনক নাড়া দেয় না, গত কয়েকটা বছরে আপনি নির্দ্বিধায় বা নিঃসংকোচে আপনি একবার বুকে হাত থেকে বলুন তো যে আপনাদের যারা প্রতিপক্ষ ছিল তাদের প্রতি অন্যায় অত্যাচার হয়নি, অবিচার হয়নি। তো তখন তো আপনারা জিনিসটা নর্মাল করে রাখলেন। তখন আপনাদের বিন্দুমাত্র ইমোশনে কাজ করেনি, সে আমার দলের না হোক, আমার মতের না হোক, আমার ভিন্ন মতের হোক, কিন্তু তার প্রতি অন্যায় হচ্ছে। তখন কিন্তু বিষয়টা আমাদের মাথায় আসতো না। তখন আমার দল যেটা করছে সেটা ভালো করছে, ব্যাস, এর বাইরে কোনো কথা নাই। সম্প্রতি হাদি ভাইয়ের ঘটনা সবাই জানেন, এই বেলায়ও কোনো কথা নাই। হাদি ভাইয়েরও কিন্তু একটা 8 মাসের বাচ্চা আছে, তার ওয়াইফ আছে, এই বেলায় তাদের কারো কোনো কথা নাই। তো কথা হলো, যখন আমার মানে অন্যায় যেটা সেটা অন্যায়, আমি অন্যায়কেও অন্যায় বলবই, সেটা এবার আমার দলের হোক, আমার দলের বাইরে হোক, অ্যাজ এ হিউম্যান বিইং আমি এটাকে কখনো সাপোর্ট করি না। অন্যায়কে আমি অন্যায় বলবই, যদি এর জন্য আমার গলায় ছুরি আসে তাও আমি অন্যায় বলে যাব, তো তাই বলে আমি অন্যায়কে প্রশ্রয় দিব না। তো এই বিষয়গুলো আসলে কাম্য না, মানে যে দলেরই হোক বা যে দলের সাথেই হোক, এগুলো আসলে কাম্য না, চাই না এরকম ঘটনা কারোর সাথে হোক। কিন্তু মূল কথা যেটা, সেটা হলো যে এখন সম্প্রতি বা আগামীতে যারা ক্ষমতায় আসবে তিনাদের বেলাও এমন হবে। তা আপনি অন্যের বেলায় যখন এটাকে চুপ করে থাকবেন, অন্যায়টাকে নিয়ে মাথা চুপ করে থাকবেন, তো তখন আপনার বেলায় যখন ঘটবে তখন কিন্তু স্বাভাবিক, রিভেঞ্জ অফ নেচার একটা কথা আছে, তখনই সবাই চুপ করেই থাকবেন।
এটাই নিয়তি।